আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দুটি কথা অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগতম। আপনারা সকলে অবগত আছেন যে ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়ে গেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি আগস্ট মাসের 8 তারিখ রাত 9টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন। ইতিমধ্যে জনমনে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। নতুন উপদেষ্টা পরিষদকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করব তাদের দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। আমাদের দেশ মাঝে মাঝে এমন সংকটের মধ্যে পতিত হয়। এর আগেও একাধিকবার আমাদের দেশে এরকম সরকার এসেছে এক এক নামে, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো অন্তর্বর্তীকালীন সরকার। এখন তারা দায়িত্ব পালন শুরু করেছেন। আমরা লক্ষ্য করলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন, যা অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত। কারণ যে আন্দোলনটা দেশে হয়ে গেল, এই আন্দোলনে যারা অংশগ্রহণ করে মারাত্মকভাবে আহত হয়েছে, তারা হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসা নিচ্ছে, এখনো সুস্থ হয়ে ওঠেনি। তাদের সাথে সাক্ষাৎ করাটাই প্রথম এবং প্রধান কাজ। তাদেরকে ধন্যবাদ দেওয়া, উৎসাহিত করা এবং চিকিৎসার খোঁজখবর নেওয়া, যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা করেছেন। আগামীকাল থেকে তারা পুরোদমে কাজ করবে। এখন স্বৈরাচারী সরকারের পতনের পর প্রায় 3 দিন অতিবাহিত হয়ে গেছে। দেশে অনেকটা অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছিল, অনেক জ্বালাও-পোড়া হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অনেক কিছু। আসলে এমন কাজ কারো প্রত্যাশিত না, কিন্তু প্রত্যাশিত না হলেও এদেশের জনগণ এটা করে থাকে। কারণ দীর্ঘদিনের খুব রাগ হঠাৎ করে প্রকাশিত হয়ে যায় সুযোগ পেলে। যেহেতু অনেকেই দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছিলেন, পালিয়ে বেড়াচ্ছিলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাদের অন্তরে এরকম ক্ষোভ থাকাটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, যা হবার হয়ে গেছে। আমাদের পুলিশ বাহিনী ও ভেঙে গেছে। পুলিশ বাহিনীর সদস্যরা ফেরারি হয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছে। তারা এক ভয়ঙ্কর জীবনযাপন করছে। তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। তারাও নতুন করে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করবে কিনা বা করতে পারবে কিনা, এটা অনেকটা সন্দিহান অবস্থায় আছে। আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাক, এটা সকলের প্রত্যাশা। কিন্তু যুগে যুগেই কিছু ষড়যন্ত্রকারী এই সুন্দর পথ চলাকে বাধাগ্রস্ত করে। বিশেষ করে আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের কিছু লোভ লালসা, অদূরদর্শিতা, একপেশে চিন্তা, আধুনিক সময়ের সাথে তাদের যোগাযোগহীনতা, বিশ্বের সাথে তাল মিলিয়ে তাদের এগিয়ে চলার অদক্ষতাই আমাদের এরকম বিশৃঙ্খলার মূল কারণ।
একাধিকবার অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেও বারবার এই সরকার লাঞ্ছিত হয়েছে, খাদ্যে পড়ে গেছে। আবার অনির্বাচিত সরকারের মাধ্যমে নির্বাচন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। কিন্তু গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতা হস্তান্তর করার সময় হয়, তখন তাদের অন্তরে শুরু হয় টালবাহানা, যা কারো কাম্য না। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, এই অন্তর্বর্তীকালীন সরকার কত বছর দেশে থাকবে? আমাদের তো এরকম প্রশ্ন হওয়ারই কথা না, কারণ আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার দেশে আসুক এটাই তো কাম্য না। কিন্তু কেন আসে? সেটা তো আমাদের অদূরদর্শিতা, অব্যবস্থাপনা, অযোগ্যতা বা লোভ লালসা, জনগণের সাথে সমন্বয়হীনতা, জনগণকে গুরুত্ব কম দেওয়া, অবমূল্যায়ন করা, রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত করা, ইত্যাদি ইত্যাদি কারণ। যারা আজকে ক্ষমতায় বসলেন তারা কেউ কখনো প্রত্যাশা করে নাই যে আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে, দায়িত্ব পালন করতে হবে। তারা বিভিন্ন গবেষণা কাজ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে নিজেদেরকে তারা নিয়োজিত রেখেছিল এবং সুনামের সহিত, দক্ষতার সহিত তারা কাজ করতেছিল। আজকে বাংলার জনগণ তাদেরকে ডেকে এনে অনুরোধ করে তাদের কাছে রাষ্ট্রের দায়িত্ব তুলে দিতে হলো। যেহেতু আমাদের গণতান্ত্রিক সরকারগুলো প্রত্যেকবারই ক্ষমতা হস্তান্তরের সময় তারা সুষ্ঠুভাবে নির্বাচন দিতে ব্যর্থ হয়। একদল বলে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে, আরেক দল বলে নিরপেক্ষ সরকারের উপর অধীনে নির্বাচন করতে হবে। এই বিশৃঙ্খলা দীর্ঘদিন ধরে চলছে, যার স্থায়ী কোনো সমাধান না। জনগণের ভোট ছাড়াই যারা ক্ষমতায় থাকে বা থাকতে চায় তারা আসলেই স্বৈরাচার হয়ে যায়। কারণ জনগণের কাছে জবাবদিহি না করলে তারা কেন ভদ্র হবে, নম্র হবে, দায়িত্বশীল হবে? তাদের চিন্তা একটাই থাকে, নিজেকে বাড়ি গাড়ি করতে হবে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে হবে, ক্ষমতার অপব্যবহার করতে হবে, দুর্বলকে অত্যাচার করতে হবে এবং নিজের উদ্ধত আচরণের মাধ্যমে তারা সুবিধা ভোগ করবে, তাদের অসম প্রতিযোগিতায় নেমে যাবে। এটা তাদের অভ্যাসগত কাজ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, ভুল করা মানুষের স্বভাব। তবু উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত। আমাদের অনেক ইতিহাস আছে যা আমাদের দেশে একাধিকবার ফিরে এসেছে একই জিনিস। যে সমস্যা 2006 হয়েছিল সেই সমস্যা এখনো আছে, 96-তেও হয়েছিল, 91-তেও হয়েছিল। আমরা একই জিনিসের বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। এগিয়ে যাওয়ার কোনো মানসিকতা আমাদের মধ্যে ছিল না। নতুন প্রজন্ম তারা নিজেরাই হাল ধরেছে। আজকের যে 17 সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, সেখানে আমাদের নবীন 2জন সদস্য আছে। প্রবীণ, নবীন, মধ্যবয়সী সকলকে নিয়ে আমাদের এই 17 জন শিক্ষক, সমাজকর্মী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এখানে একত্রিত হয়েছে। কূটনৈতিক, সেনা সদস্য, সবই দরকার। এখন দেশটা পরিচালিত হবে, আমরা যারা দেশের জনগণ আছি এদেরকে ধৈর্য ধরতে হবে, তাদেরকে উপযুক্ত সময় দিতে হবে। তারা যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ করতে পারে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে পারে, পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে পারে। আমাদের আমলাতন্ত্র এখানে বিরাট জটিলতা। কথায় আছে আমলা মানে কামলা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তার পুরোটাই উল্টা। আমলা মানে মালিক, জনগণই কামলা। এটা তাদের একটা মানসিকতা। তারা জনগণের ট্যাক্সে বেতন নেয়, কিন্তু জনগণের উপর নির্যাতন তারাই বেশি করে। অফিসে একটা কাজ নিয়ে গেলে একজন আমলা ততটুকু দক্ষ যতটুকু সেই জনগণকে হ্যারাস করতে পারে, ঘুরাইতে পারে, নির্যাতন করতে পারে। যে যত নির্যাতন করতে পারে সে তত দক্ষ আমলা মনে করে। আসলে এমনটা হওয়ার কথা না, বরং তারা জনগণের সেবক, যত দ্রুত সম্ভব সেবা দেওয়া উচিত। যাই হোক, নতুন ভাবে আমাদের সরকার এদেরকে পরিচালিত করবে, এটা আমরা আশা করতেই পারি এবং আশা মনের মধ্যে আমাদের রাখতে হবে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর
সদস্য, বিশেষ করে আমাদের পুলিশ বিভাগ, এরা ছত্রভঙ্গ হয়ে গেছে। এরা চাকরিতে নিরাপত্তা পাচ্ছে না, পারিবারিক নিরাপত্তা পাচ্ছে না, এবং জনগণ এদের প্রতি আস্থাশীল না। এবং পরবর্তী সময়ে জনগণের মাঝে এরা কিভাবে নিরাপত্তার সহিত কাজ করতে পারে সেই বিষয়ে আমাদের ভেবে দেখতে হবে। আর যাতে কোনো পুলিশ সদস্য পথে ঘাটে মারা না পড়ে, আক্রোশের শিকার না হয়, এবং দায়িত্ব পালনে ভয় ভীতির ঊর্ধ্বে গিয়ে দায়িত্ব পালন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। একই সাথে পুলিশ ভাইদেরকেও জনসেবা দিতে হবে, আন্তরিকভাবে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে, আস্থা অর্জন করতে হবে, তবে নিরাপত্তা পরিবেশ সৃষ্টি হবে, নতুবা হবে না। আমি বর্তমান প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ করি, যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের ব্যক্তিগত লোভ লালসা চরিতার্থ করার জন্য আমাদের একটা সুশৃঙ্খল বাহিনীকে কলুষিত করেছে, ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিচার হওয়া দরকার। তাদেরকে জবাবদিহি আনতে হবে। যারা দেশে আছে তাদেরকেও, ইতিমধ্যে যারা দেশ ত্যাগ করেছে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নতুবা জনগণের আস্থা ফিরে আসবে না। একই সাথে যে সকল দুর্নীতিগ্রস্ত আমলা, বিশেষ করে এনবিআর চেয়ারম্যান, বিভিন্ন সচিবালয়ের সচিব, যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে জবাবদিহির আওতায় না নিয়ে আসা যাবে, জনগণের আস্থা আসবে না। আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, যেখানে সকলেই নিরাপদ, মন খোলা কথা বলতে পারবো, লেখালেখি করতে পারবো, গবেষণা করতে পারবো, অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, ন্যায় কথা বলতে পারবো, এমন একটা বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ আমরা চাই না একটা সত্য কথা বললে গুম হয়ে যেতে হবে, একটা সত্যকে সামনে তুলে আনলে আরেকজনের হুমকির সম্মুখীন হতে হবে, এমনটা চাই না। আমরা চাই মনের কথা মন খুলে বলতে, অন্যায়ের প্রতিবাদ করতে, ভালো কাজ করতে। এটা আনন্দময় বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, সর্বোপরি কথা। আমরা এমন একটা পরিবেশ বর্তমান অন্তর্বর্তীকালী সরকারের কাছে চাই। কতদিন ওনারা দিতে পারবেন ওনারা বিবেচনা করবেন। ওনারা কাজ করার সময় স্বাধীনভাবে কাজ করবেন, প্রয়োজন যতটুকু সময় ততটুকু নিবেন। যদি 2 বছর লাগে 2 বছর, 4 বছর লাগলে 4 বছর, 5 বছর লাগলে 5 বছর, কিন্তু সময়ের অপচয় করা যাবে না। কারণ বাংলার জনগণ গণতন্ত্রকামী। বাংলাদেশে উৎসবের মাধ্যমে ভোট হয়, এবং ভোট দিতে পারে, ভোট দেয়, এবং তারা এটাকে একটা প্রতিযোগিতামূলক পরিবেশে নিয়ে যায়। সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এর জন্য সময়কে সদ্ব্যবহার করতে হবে। আমাদের নির্বাচনে বেশ কিছু আইন আমাদের সংযোজন করা উচিত। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ জনপ্রতিনিধি যাতে হতে না পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। অপছন্দের ব্যক্তিকে যাতে ভোট দিতে না হয় তার জন্য অপশন রাখতে হবে না ভোটের। এবং গণতন্ত্রে এক এক দেশে এক এক নিয়ম আছে, আদর্শ নিয়ম যেটা সেটা বাংলাদেশে নিয়ে আসতে হবে। কোন কোন দেশে আছে মোট প্রদেয় ভোটের 51% পেতে হবে, এর কম পেলে পুনরায় নির্বাচন। সেটাও ভেবে দেখা যায়। আমাদেরকে সকল বিষয়ে খুব দ্রুত কাজ করতে হবে। শিক্ষার পরিবেশ, কারিকুলাম, শিক্ষকদের মান, শিক্ষকদের জীবন জীবিকা সম্পর্কে ভাবতে হবে। কারণ শিক্ষা যাতে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড যাদের হাতে নির্মিত হয় তাদেরকে গুরুত্ব দিতে হবে। সময়ের সাথে আধুনিকতার যে বিষয়গুলা পাঠ্যপুস্তকে সংযোজন করতে হবে। আমাদের সকল বিষয়ে চিন্তা করবেন, তারা একটা সুন্দর আদর্শ রাষ্ট্র গড়ে তোলার নীতিমালা প্রণয়ন করবেন। যেখানে সংযোজন করা দরকার করবেন, যেখানে বিয়োজন করা দরকার সেটাও করবেন। বাংলার জনগণ আপনাদের সাথে আছে, থাকবে। জনগণের প্রত্যাশা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে পূরণ হবে, সেটাই আমাদের বিশ্বাস। আপনাদের পথ চলা সুন্দর হোক, মসৃণ হোক, এটাই আমাদের কাম্য। আমরা চাই যেমন সম্মান দিয়ে আপনাদেরকে নিয়ে আসলাম, ঠিক বিদায়ের সময় যেন আমরা এরকম সম্মান দিয়ে বিদায় দিতে পারি,
সেই পরিবেশটা, সেই সুযোগটাও বাংলার জনগণকে অবশ্যই দিবেন। সর্বোপরি বাংলাদেশের, বাংলার জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের দুটি কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।